নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ফিমেল হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে আপনারা অনেক জানতে চেয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে মেলদের যেমন হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়, এখনকার সময়ে কিন্তু ফিমেলদের, মহিলাদেরও কিন্তু অনেক বেশি হেয়ার লসের সমস্যা হচ্ছে। এই হেয়ার লসের কারণগুলো আমি জানিয়েছি। যে প্যাটার্ন হেয়ার লসের মধ্যে কিন্তু গ্রেড 1, গ্রেড 2 এটা কিন্তু অ্যাডভান্স গ্রেডের হেয়ার লস আমরা ধরি না, শুধুমাত্র হেয়ার থিনিং প্রবলেম হতে পারে। তারপরের যে স্টেপটা থাকে মেয়েদের জন্য, সেটা হচ্ছে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের ফোরহেডটা কারোর বড় হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করে সেটাকে, তাদের কপালটাকে ছোট করার চেষ্টা করে। কারোর কোনো অ্যালোপেশিয়ার কারণে বা কোনো ট্রমার কারণে বা কোনোভাবে বার্ন হয়ে যাওয়ার কারণে হেয়ার লস হয়েছে, সেই জায়গাতেও কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায়, বিশেষ করে ফিমেলদের। তো এই যে ফিমেল হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য যে পয়েন্টগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি আপনার হেয়ার লস হয়ে যায় বা হেয়ার থিনিং হয়ে যায়, ঠিক আছে, প্যাটার্ন হেয়ার লস শুরু হয়ে গেছে, অর্থাৎ ক্রাউন থেকে থিনিং হয়ে গেছে, সামনে কিছু এরিয়া থিনিং হয়ে গেছে, বা অ্যালোপেশিয়ার কারণে মিডিলের যে ক্রাউনের যে পোর্শনটা আছে সেখানে থিনিং হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনিও হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্টের যে পদ্ধতিটা মেনটেন করা হয় সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখুন, পদ্ধতি মেনলি দুটো, সেটা হচ্ছে একটা হচ্ছে এফইউটি, যেটা হচ্ছে স্ট্রিপ মেথড। আপনার পেছন থেকে স্ট্রিপটাকে কেটে এনে তার থেকে গ্রাফটগুলোকে বাছাই করে নিয়ে সামনে ইমপ্লান্ট করা হবে। আর একটা হচ্ছে এফইই, ঠিক আছে, যে টেকনিকে আপনার গ্রাফটগুলোকে একটা একটা করে বের করে এনে সামনে ইমপ্লান্ট করা হবে। অবশ্যই মহিলাদের জন্য এফইই যে টেকনিকটা আছে সেটা মেনটেন করা হয়। কেন এফইই টেকনিকটা মেনটেন করা হয়? কারণ আপনাদের মহিলাদের ক্ষেত্রে নো শেভ হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হয়। তাহলে নো শেভ হেয়ার ট্রান্সপ্লান্টটা কেমন? আপনার যে জায়গাটা থিনিং হয়ে গেছে বা যে হেয়ারগুলো আছে তার মধ্যে দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টটাকে কমপ্লিট করতে হয়। সেক্ষেত্রে যে জিনিসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে ডক্টর আপনার সার্জারি করছে তিনি কতটা এক্সপার্ট, সব থেকে ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে কোন পদ্ধতি, অর্থাৎ কোন টেকনিক ইউজ করা হচ্ছে, কোন ব্লেড ইউজ করা হচ্ছে। আপনি অবশ্যই এফইই উইথ সাফায়ারে করতে পারেন। সাফায়ার যে ব্লেডটা আছে তার যে এক্সট্রাকশনটা হবে বা যে আপনার রেসিপেন্ট এরিয়ায় যে জায়গাগুলোতে ট্রান্সপ্লান্ট করা হবে সেইগুলো কিন্তু খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট ছেদ করা হবে যদি আপনি সাফায়ার ইউজ করেন। কারণ সাফায়ার ব্লেডটা অতি সূক্ষ্ম একটা ব্লেড। তাহলে আপনি যদি সাফায়ার এফইই করেন খুব ভালো একটা রেজাল্ট পেতে পারেন এবং আপনার তো অবশ্যই নো শেভ হেয়ার ট্রান্সপ্লান্ট হবে। তাহলে এটা গেল পদ্ধতি। আজকে যে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টের কথা বলবো, দেখুন, পেশেন্ট বেসিক্যালি কলকাতা থেকে ছিল এবং অনেক দিন ধরেই হেয়ার লস হয়েছিল, এবং এই হেয়ার লস হওয়ার তার যে মূল কারণ যেটা ছিল, সেই পেশেন্ট নিজে জানিয়েছে যে পেশেন্টের ব্রেন টিউমার হয়েছিল, তার জন্য একটা অপারেশন হয়েছিল। এবং অপারেশন হওয়ার পরে ঠিক বিফোর কন্ডিশনটা আপনারা খেয়াল করে দেখুন, পেশেন্টের সামনের হেয়ারটা কতটা লস হয়ে গেছে, কতটা থিনিং হয়েছে। এবং তার জন্য যে রেডিয়েশনটা দেওয়া হয়েছিল, 30 বার রেডিয়েশন নেওয়ার কারণে তার হেয়ারগুলো আস্তে আস্তে ঝরতে শুরু হয়। প্রায় 20 সাল থেকে তার হেয়ার ঝরতে শুরু হয়েছিল। তারপরে পেশেন্ট অনেক ট্রিটমেন্ট নিয়েছিল, অনেক মিনক্সিডিল ইউজ করেছিল, পিআরপি ইউজ নিয়েছিল, বাট তাতে কোনো রেজাল্ট আসেনি। যে রুটসগুলো ভিতরে ছিল ইনিশিয়ালি তারা ডেড হয়ে যাওয়ার কারণে কোনো নতুনভাবে কোনো হেয়ার গ্রোথ শুরু হয়নি, যে কারণে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য কলকাতাতে ভিজিট করে এবং কলকাতার মধ্যেই তার সম্পূর্ণ হেয়ার ট্রান্সপ্লান্টটা কমপ্লিট হয়। একদম বিফোর সার্জারির কন্ডিশনটা খেয়াল করে দেখুন, পেশেন্টের সামনের যে ফোরহেডটা আছে, ফোরহেড ঠিক ওপর থেকে হেয়ার লাইন থেকে শুরু করে সামনের পুরো লাইনটা একেবারে হেয়ার লস হয়ে যায়। এবং আমি আপনাদেরকে আগেই জানিয়েছি যে এক্ষেত্রে নো শেভ হেয়ার ট্রান্সপ্লান্ট আপনাকে করতে হবে, ঠিক আছে। সেই জন্যই না, সব থেকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে পেশেন্টের কতটা এরিয়া হেয়ার লস হয়েছে। একদম খেয়াল করে দেখুন, পেশেন্টের যেভাবে হেয়ারটা থিনিং হয়েছিল, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের হেয়ার চলে যাওয়ার জন্য বা হেয়ার চলে গেলে যে সমস্যাটা হয়, নিজেকে কোথাও গিয়ে রিপ্রেজেন্ট করতে, কোথাও গিয়ে দেখাতে, কোথাও গিয়ে কাউকে সামনে নিজেকে রিপ্রেজেন্ট করতে। এবং মহিলাদের ক্ষেত্রে শুনুন, আপনি চুলটা এরকমভাবে উপরে করে রেখেছেন, সেই সময় যদি আপনার মাথার সামনেটা ফাঁকা হয়ে যায়, তখন তো লুকিংটা একেবারে শেষ হয়ে যায়, আপনি নিজেকে কোথাও রিপ্রেজেন্ট করতে পারবেন না। এই যে বড় সমস্যাটা আমাদের হেয়ার চলে যাওয়ার কারণে যেটা হয়, তো দেখুন খেয়াল করে বিফোর কন্ডিশনটা একদম সামনের যে এরিয়ায় যেখানে রেডিয়েশন দেওয়া হয়েছিল সেই জায়গাটা একেবারে থিনিং হয়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে ক্রাউন পর্যন্ত। এবং এখানে দেখুন যেই জায়গাটা ট্রান্সপ্লান্ট করা হবে সেই জায়গায় সুন্দরভাবে হেয়ার লাইনটা মার্কিং করার পরে ওই জায়গাতে শেভিং করা হয়েছে, ওই পার্টিকুলার এরিয়াটুকু শেভিং করা হয়েছে, কারণ ওখানে কিন্তু বেশি হেয়ার ছিল না। সামনের হেয়ার লাইনটা রেখে পুরোটা মার্কিং করা হয়েছে, কারণ সামনের হেয়ার লাইনটা একদম ন্যাচারাল লাগবে, যেমনটা ছিল তেমনটাই চলে আসবে। সেই কারণে কিন্তু সামনের হেয়ার লাইনটা এক্ষেত্রে রেখে দেওয়া হয়েছে এবং পুরো হেয়ার ট্রান্সপ্লান্টটা কমপ্লিট করা হয়েছে, সাফায়ারে করা হয়েছে, ঠিক আছে, সাফায়ার এফইই করা হয়েছে। তারপরেই দেখুন পিছনের ডোনার এরিয়া মার্কিং এর যে পার্টটা আপনাদেরকে বলেছি, যে ডোনার এরিয়া মার্কিং করার জন্য যে ইম্পর্টেন্ট পার্টগুলো যেগুলো থাকে, ডোনার এরিয়াটাকে সুন্দর করে হেয়ার লাইন মার্কিং করে সেই জায়গা দিয়ে এক্সট্রাকশন
এক্সট্রাকশন করা হয় এবং এক্সট্রাকশন করার পরে সেই ফলিকলসগুলো নিয়ে এসে সামনে ইমপ্লান্ট করা হয়েছে এবং তারপরে খেয়াল করে দেখুন আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে গ্রাফটগুলোকে প্লেস করা হয়েছে, তার ডিরেকশন দেওয়া হয়েছে এবং যে জায়গাটা পুরো ফাঁকা ছিল, যে জায়গাটা মার্কিং করা হয়েছিল সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে ফিল করা হয়েছে। কারণ ইন ফিউচার যখন রেজাল্টটা আসবে সেটা দেখতে কতটা বেশি ন্যাচারাল লাগবে সেটা আপনি রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের পরের কন্ডিশন আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি। দেন পিআরপির কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেক মাসে যে শেডিং ফেজ শুরু হওয়ার পরে যে রেজাল্ট যেভাবে আসতে থাকে। খুব খেয়াল করে দেখুন ফার্স্ট পিআরপি যখন হচ্ছে পেশেন্টের কন্ডিশনটা ঠিক কেমন আছে। পিআরপি কন্ডিশনটা যখন পিআরপি একদম লাইভ সেশন পিআরপি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। এইবার চলে আসি আমরা ফাইনাল রেজাল্টের দিকে। দেখুন হেয়ার ট্রান্সপ্লান্টের ঠিক 6 মাস পরে পেশেন্টের যে রেজাল্টটা এসেছে পেশেন্ট নিজেই তার রিভিউটা দিয়েছে। তো যখন মানে আমার ব্রেন টিউমারটা হয়েছিল তো তখন তারপর থেকে রেডিয়েশন নেওয়ার ফলে তো আমার পুরো মাথা ফাঁকা হয়ে যায়। बस से ही तो मैंने डिसीजन लिया कि मैं हेयर ट्रांसप्लांट करूंगी। सोचा भी नहीं था कि इतने ज़्यादा अच्छे रिजल्ट आए। এবং সেই সঙ্গে সঙ্গে পেশেন্টের রেজাল্টটা এতটা বেশি ন্যাচারাল এসছে এবং এত সুন্দর ডেন্সিটি এসছে শুধুমাত্র হেয়ার ট্রান্সপ্লান্ট করতে। তাহলে ভাবুন একটা পেশেন্টের ফিমেল পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যে বিষয়গুলো সবথেকে ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখা। আপনাদেরকে আমি জানিয়েছি যতটুকু আমার মনে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে। তারপরের যে বিষয়টা ছিল যে হেয়ার ট্রান্সপ্লান্টে কত সুন্দর লুক আসতে পারে, কত সুন্দর ডেন্সিটি আসতে পারে এবং যেহেতু পেশেন্টের মাথায় একটা ব্রেন টিউমার ছিল সেটার অপারেশনের কারণে তার রেডিয়েশনের কারণে সমস্যাটা হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু অনেক জায়গায় সার্জারি করার জন্য ভালো এক্সপার্ট ডক্টর ছাড়া কখনোই সম্ভব হয় না। তাই যেখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করুন জেনে বুঝে ভালোভাবে জেনে তারপরে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন সুন্দর এবং ভালো রেজাল্ট পাওয়ার জন্য, ঠিক আছে। আর হেয়ার ট্রান্সপ্লান্টের যে কোনো সমস্যার জন্য আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি হোয়াটসঅ্যাপ করে আপনাদের হেয়ারের প্রবলেমগুলো আমাকে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটাই রিকোয়েস্ট, প্রতিবারের মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। অল নোটিফিকেশান অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।